প্রত্যেকের হাতে হাতে হচ্ছে রামদা টাইপের অস্ত্র, এইখানে রিভলভার ছিল। তো তারপর থেকে আমরা সবাই এক্সাম হচ্ছে বয়কট করেছি। দেন তারপর থেকে কিসের পরীক্ষা কিসের লেখাপড়া, মানে পুরোপুরি একদম আন্দোলনে ইনভলভ হয়ে গিয়েছি। যারাই বের হইতেছে এই মোটিভ নিয়ে বের হইতেছে যে আমরা নাও ফিরতে পারি। তো বাংলা মোটরটা জাস্ট হচ্ছে পুলিশ বক্স আছে একটা, ওইটা ক্রস করতে যাব, ওই টাইমে হচ্ছে দেখি মানে অনেকগুলা হচ্ছে অস্ত্র শস্ত্র নিয়ে, তারপর হচ্ছে রামদা হকি স্টিক এগুলা নিয়ে হচ্ছে ধাওয়া করতেছে। কল দেওয়ার পর ও মানে কান্না করে দিছে যে দোস্ত আমাকে হচ্ছে কোনোভাবে বাঁচা এখান থেকে। বাংলা মোটরে তখন হেলিকপ্টার থেকে আসলে গুলি করা হয়েছিল, স্নাইপার দিয়ে একজনকে ডিরেক্ট এখানে গুলি করা হয়েছে এবং ওনার মগজের যে সাদা অংশটা ঘিলুটা ওইটা হচ্ছে রাস্তায় ছিটকে পড়ে গেছে। একজনকে হাতে হচ্ছে রামদা দিয়ে কোপ দিছে, ওনার এদিক থেকে রক্ত বের হইতেছে ফিনকি দিয়ে। এক গ্লাস শরবত খাওয়ার পর উনি আরেক গ্লাস দিয়ে বলতেছে মামা এটা হচ্ছে ওই যে আপনি আন্দোলন করছেন, এই আন্দোলনের এই যে মহিলারা পড়ে গেছে ওদেরকে বোর্ড দিয়ে এসে লাথি দিতেছিল এবং ওদেরকে হচ্ছে মানে কোনো রকম উঠার সুযোগ না দিয়ে ওদেরকে হচ্ছে পিটাইতেছিল। আমরা যারা আন্দোলনে ছিলাম ওদেরকে মেরে তারপর ওরা ক্ষোভটা মেটাবে। এমন এমন জায়গায়, শরীরের সেন্সিটিভ জায়গায় ইলেকট্রিক শক দেওয়া হতো যে অজ্ঞান হয়ে যেত। রোটেটিং চেয়ার যেটা, ওইটাতে বসে অনেকক্ষণ হচ্ছে ঘুরানো হইতো। আওয়ামী লীগের যারা আছে সাপোর্টার, একটা বিশাল অংশ মনেই করে না যে আয়নাঘর আছে। একটা ছোট বাচ্চাকেও আটক করে রাখা হয়েছিল আয়নাঘরে, ওকে এবং ওর মাকে। মহিলাকে হচ্ছে রোজা ভাঙিয়ে পরে হচ্ছে রেপ করে, পাগল বানায় ফেলা হবে, পাগল বানায় ছাড়িয়ে দেওয়া হবে। ইন্ডিয়াতে আমাদের যে পার্শ্ববর্তী দেশ, ওইখানে হচ্ছে বর্ডার ক্রস করে ওকে পার করে দেওয়া হবে যাতে ও আর এই দেশে ফিরতে না পারে। তবে ও তো হাসনাতের দালাল। মসজিদে মাইকে মাইকে ঘোষণা হচ্ছে যে আনন্দের একটা বার্তা, স্বৈরাচার পালিয়ে গেছে। এটার মেইন রিজন ছিল মব হওয়া, মানুষজন এটাকে ভালোভাবে নেয় নাই। জুলাই আন্দোলন বেহাত ছিল, জুলাই আন্দোলন হুদাই হয়েছে। আমি বসি আপনি বসি ইউনূস সরকার বসুক, যেই বসুক ওইরকম আসলে হয়ে যায় বা হতে বাধ্য হয়। হ্যালো এভরিওয়ান, দিস ইজ আনিকা ফ্রম ইতি ঢাকা। এখানে কথা হবে জীবন, সাহিত্য, দর্শন, রাজনীতি, ইতিহাস, ঐতিহ্য, সিনেমা সহ আরও বিভিন্ন বিষয় নিয়ে। এখানে কথা হবে বইয়ের পাতা থেকে বাস্তব জীবন পর্যন্ত। আপনাদেরকে স্বাগতম আজকের ইতি ঢাকার প্রথম পর্বে। আমাদের সাথে আজকে অতিথি হিসেবে আছেন ইব্রাহিম খলিল শাওন ভাইয়া, যিনি একজন লেখক এবং অ্যাক্টিভিস্ট, যিনি হচ্ছে জুলাইয়ের সময় এবং জুলাই পরবর্তী সময়ে অনেক কিছু ফেস করেছেন, অনেক কিছু দেখেছেন। তো আমরা সেগুলোই আজকে তার থেকে জেনে নেব। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ। আপনাকে স্বাগতম আমাদের আজকের পর্বে। থ্যাংক ইউ সো মাচ। ভাইয়া, প্রথমেই আমরা হচ্ছে আপনার একটু একাডেমিক ব্যাকগ্রাউন্ডটা জেনে নিতে চাচ্ছি। আমি হচ্ছে ভার্সিটিতে পড়াশোনা করতেছি অ্যান্ড আমার মেজর হচ্ছে কম্পিউটার সায়েন্স। এই তো। আপনার কলেজ কোনটা ছিল? আমি সরকারি বিজ্ঞান কলেজ থেকেই পাশ করা। ভাই, আপনি তো হচ্ছে জুলাইয়ের সময় অনেক কিছু দেখেছেন, একদম সামনে থেকে ছিলেন আন্দোলনে। এরপর জুলাই পরবর্তী সময়ে হচ্ছে অনেক বাধার সম্মুখীন হয়েছেন, বিপদে পড়েছেন। তো আমরা সেসব নিয়ে আপনার থেকে শুনে নেব, জুলাইয়ের আপনার যেসব এক্সপেরিয়েন্স ছিল। আচ্ছা, জুলাইয়ের একদম ফার্স্ট থেকে যেহেতু আমি এটার সাথে ইনভলভ, আমার এখনো মনে আছে হচ্ছে আর্জেন্টিনার সাথে হচ্ছে একটা কোপা আমেরিকা মেবি ছিল। এরপর দিন থেকে হচ্ছে মানুষজন ইনভলভ হওয়া জুলাইয়ের, মানে এরপর দিন থেকে হচ্ছে আন্দোলনটা একটু একটু করে শুরু হওয়া। এটা কত তারিখ? মেবি জুনের 30 তারিখ, মানে জুলাই একদম ফার্স্ট জুলাইয়ের আগের দিন। তো এরপর থেকে যখন হচ্ছে অনলাইনে স্ট্যাটাস দেওয়া শুরু, তারপর অনলাইনে একটু একটু করে লেখালেখি করা শুরু, ওই দিন ওই সময় থেকে হচ্ছে মানে অনলাইনে জিনিসটা হচ্ছে শুরু হয়। তারপর হচ্ছে যখন মাঠের আন্দোলন, তখন এতটা বেগবান ছিল না। মাঠের আন্দোলন জাস্ট হচ্ছে কিছু গুটি কয়েক মানুষজন আন্দোলন করতো, প্রতিবাদ করতো, খুব বেশি মানুষ এটাতে অ্যাটেনশনও দিত না। তো তারপর দেখা গেছে যখন পহেলা জুলাই থেকে শুরু করে মেবি 12 জুলাই কিংবা 13 জুলাই পর্যন্ত, এই সময়টা পর্যন্ত অনলাইনে টুকটাক হচ্ছে লেখালেখি করা, ভিডিও করা, ওইভাবেই চলছে। অ্যান্ড আন্দোলনের আপডেট দেয়া। তারপর 13 কিংবা 14 জুলাই থেকে 18 জুলাই পর্যন্ত, মানে আবু সাইদ যেদিন মারা গেল, ওই দিন পর্যন্ত, মানে আবু সাইদের মারা যাওয়ার আগ পর্যন্ত আন্দোলনটা এমন ছিল যে আন্দোলন হচ্ছে এটা মানুষ জানে, এবং কোটা সংস্কার আন্দোলন হচ্ছে এটাও জানে, বাট মানুষ ওইভাবে ইনভলভ ছিল না এটাতে। মানুষ মনে করতো মানুষ মনে করতেছিল যে আচ্ছা ঠিক আছে আন্দোলন হচ্ছে হোক, যদি আন্দোলন সফল হয় তাহলে তো একটা প্লাস পয়েন্ট, আর সফল যদি না হয় তাহলেও যে খুব বেশি একটা প্রবলেম হবে মানুষের, সেরকম না আর কি, সম্পৃক্ততা ছিল না আর কি।
বাট যখন হচ্ছে আবু সাইদ হচ্ছে মারা মানে শহীদ হলো, গুলিবিদ্ধ হয়ে হচ্ছে শহীদ হলো, ওই ওই মানে ওই সিনটা এবং ওই মানে মোমেন্টটা মানুষজনকে এত বেশি টাচ করছে, এত বেশি হচ্ছে হার্ট করছে যে আমার দেশের পুলিশ, আমার দেশের হচ্ছে মানে ওরা আমাদের করের টাকায় চলে, ওরা এইভাবে একদম একজন মানুষ হচ্ছে বুক চিতিয়ে দাঁড়ায় আছে দুই হাত প্রসারিত করে, তাকে এইভাবে আসলে মেরে ফেলা যায় একদম জনসম্মুখে। তো এটা এটা মানুষজনকে খুব বেশি হার্ট করছে, এটা তো খুবই হৃদয়স্পর্শী। তো এটা দেখে মানুষজন মনে করছে না, এবার আসলে অনলাইনেও না বা বাসায় বসেও স্ট্যাটাস দিয়ে কোনো আন্দোলন আর হবে না। এরপর থেকে হচ্ছে মানুষজন হচ্ছে মানে রাস্তায় নামা, এটা হচ্ছে একদম টার্নিং পয়েন্ট ছিল, আমরা যেটাকে বলি টার্নিং, একদম মানে প্রথম টার্নিং পয়েন্ট এটা। হ্যাঁ হ্যাঁ এক্স্যাক্টলি। তো তারপর মানুষজন, তারপর হচ্ছে মুগ্ধ মানে শহীদ হলো। তো ওকে হচ্ছে গুলিবিদ্ধ করে একদম মাথায় হিট করা হয়েছে। হ্যাঁ, তো এই জিনিসগুলো যখন হচ্ছে আস্তে আস্তে ছড়াতে শুরু করলো, প্রাইভেট ভার্সিটি ইনভলভ হয়ে গেলো এটাতে, তখন হচ্ছে আন্দোলনটা আর মানে এক কেন্দ্রিক ছিল না, অনলাইনেও ছিল না এবং শুধু একটা ঢাকা শহর কেন্দ্রিক ছিল না, আন্দোলন একদম সারা বাংলাদেশে ছড়ায় পড়লো। এবং আমার মনে আছে যে একটা আমার হচ্ছে পরিচিতই, ওনার ছোট বোন এবং ওনার ছোট বোনের হচ্ছে ক্লাসমেট যারা আছে, খুব সম্ভবত 3 কিংবা 4-এ পড়ে। হ্যাঁ, ওই সব ছোট ছোট বাচ্চা মেয়েরা কি করছে, ওরাও আন্দোলনের শরিক হয়েছে। অ্যান্ড ওরা কিভাবে যুক্ত হয়েছে, ওদের সিনিয়র যারা আছে ওরা আন্দোলনে যাবে, বাট ওরা তো মোবাইলে দেখতেছে যে কি হইতেছে। তো ওরা বলতেছে না আপু আমরাও যাব, আমরা হচ্ছে এটাতে যেতে চাই, আমরা ঘরে বসে থাকবো না। অথচ এই বাচ্চাগুলোর বয়স কিন্তু খুব বেশি না, খুব বেশি হলে কত হবে, 8-10 বছর, 7-8 বছর, এরকম এরকম হতে পারে। তো ওরা হচ্ছে গেছে অ্যান্ড ওরা কি করছে, বোতলের মধ্যে হ্যাঁ হ্যাঁ মরিচের গুঁড়ো, তারপর হচ্ছে সেফটি পিন, আরো মানে যা যা লাগে আর কি। আমি নিজেও এগুলো নিয়ে বেরিয়েছিলাম। তো এই জিনিসগুলো মানে আমি বুঝাইতে চাইতেছি যে আন্দোলনটা ওই 18 জুলাইয়ের পর থেকে মানুষজনকে এমনভাবে টাচ করছে যে একটা বাচ্চা মেয়ে ও হচ্ছে ওকে গুলি করে মেরে ফেলা হতে পারে, ওইটা জানে কিন্তু তাও চলে গেছে। আমার হচ্ছে এখনো মনে আছে, আমার এইচএসসি পরীক্ষা চলছিল তখন। তো এরপরে আমি পরীক্ষা শেষ দিয়ে ফেরার সময় দেখতেছি রাস্তা পুরো বন্ধ, গাড়ি চলছে না। পরে আমি বাসায় এসে জানতে পারলাম, তখন আমি ফেসবুকে ঢুকে দেখে যে এই অবস্থা হচ্ছে। তো তারপর থেকে আমরা সবাই এক্সাম হচ্ছে বয়কট করেছি। দেন তারপর থেকে কিসের পরীক্ষা কিসের লেখাপড়া, মানে পুরোপুরি একদম আন্দোলনে ইনভলভ হয়ে গিয়েছি। এক্স্যাক্টলি এটাই। আর আমার এখনো মনে আছে, আমি হচ্ছে মানে শাহবাগের আন্দোলনের সময় যখন হচ্ছে আমার কাজ তো ছিল হচ্ছে আন্দোলন, আমি প্রথমে তো অনলাইনে ফেসবুকে মেইনলি লেখালেখি করে আন্দোলনকে কিভাবে উৎসাহিত করা যায়, সবাইকে ইন্সপায়ার করা যায় সেভাবে ট্রাই করতেছিলাম। বাট আমার মনে হইতেছিল যে আন্দোলনে যদি আমি না নামি, রাজপথে সম্মুখ সারিতে যদি না যাই, এক্সাক্ট ব্যাপারগুলো হয়তো আমি জানবো না, অথবা হচ্ছে মানে পুরা জিনিসটাকে হৃদয় দিয়ে আমি ফিল করতে পারবো না, বা লেখাগুলো হয়তো এতভাবে টাচ করবে না মানুষজনকে। তো এই জায়গা থেকে আমি মিরপুর, শাহবাগ বা সায়েন্স ল্যাব, যেখানে যেখানে একদম হটস্পট ছিল আন্দোলনের, সো ওই জায়গাগুলোতে আমি হচ্ছে বিচরণ করা শুরু করি, যাওয়া শুরু করি, চারদিক থেকে কি হইতেছে ওগুলো সামনাসামনি দেখা শুরু করি। তা আমার মনে আছে শাহবাগের ঘটনা। শাহবাগে হচ্ছে একটা ছেলে, ও হচ্ছে আন্দোলনের ইয়েতেই যোগ দিতেছিল আর কি। তো আমি হচ্ছে তখন দূরে মানে এখন তখনও পৌঁছাই নাই, দূরেই ছিলাম। তো দেখতেছি যে একটা ছেলেকে ধরে নিয়ে মানে মানে কোনো রিজন নাই, ওকে ধরে নিয়ে শুধু শুধু হচ্ছে ছাত্রলীগের পোলাপানরা হচ্ছে পিটানো শুরু করছে। তো আমি তো তখন আমার আমার এই ইয়েতে একটা শার্ট পরা ছিল, আর শার্টের নিচে একটা সাদা টি শার্ট ছিল, ওইখানে লেখা ছিল যে কোটা না মেধা, মেধা মেধা। তো আমি তো ওইটা খেয়াল করি নাই, তখন বুঝতে পারি নাই যে এটা আছে। আমি তো আন্দোলনের মানে জোশে সামনের দিকে চলে যাইতেছি। তো ওকে যে মারতেছে আমার আরো বেশি উৎসাহিত যে সামনে গিয়ে দেখি কি হয়। তো এখানে মানে ওইখানে যাওয়ার কিছু সময় আগে আমার জাস্ট মাথায় হুট করে ইয়ে করলো যে আমার এইখানে আমি যেটা লিখে রাখছি এটা দেখলে তো খুব বড় ঝামেলা হয়ে যাবে। ছাত্রলীগের সভাপতি থেকে শুরু করে সবাই ছিল এখানে, প্রত্যেকের হাতে হাতে হচ্ছে রামদা টাইপের অস্ত্র, এইখানে রিভলভার ছিল, এটা বোঝা যায়, রিভলভার থাকলে এখানটা উঁচু হয়ে থাকে, তারপর হচ্ছে হকি স্টিক ছিল, অনেক কিছু ছিল। পরে আমি হচ্ছে যখন আমার মাথায় ক্লিক করছে, আমি এটা হচ্ছে আমার শার্টের বোতামগুলো লাগে, তারপর পাশ দিয়ে চলে গেছি। আর ওই ছেলেটাকে পরে হচ্ছে ওরাই হসপিটালে নিয়ে কোনো রকম হয়তো ট্রিটমেন্ট দিছে।
এটা ছিল একদম ফার্স্ট দিকের কাহিনী। এটা কত তারিখ হবে আনুমানিক? এটা হচ্ছে 18 জুলাইয়ের পরে, 25-এর আগে, 25শে জুলাইয়ের আগে। তো আরেকটা মানে ঘটনা ছিল জুলাইয়েরই। মানে আমার ফ্রেন্ড হচ্ছে সাকিব, ওকে নিয়ে আমি আমার জুলাইয়ের বইও লিখছি। তো ও হচ্ছে ফার্স্টের দিকে বের হয় নাই, কিন্তু এত জিনিসগুলো দেখতে দেখতে শেষের দিকে ও বলছে না আর বসে থাকা যাবে না, ও বের হবে। আচ্ছা ঠিক আছে, তাহলে ওকে নিয়ে এবং আমার আরও কিছু ফ্রেন্ড আছে, ওদেরকে নিয়ে আমরা হচ্ছে বের হওয়ার প্ল্যান করছি। অ্যান্ড বের হওয়ার আগে আমরা হচ্ছে 2 রাকাত করে নফল নামাজ পড়ে নিছি। এটার পরে রিজন ছিল যে যদি আর না ফিরি, এবং আমার মনে আছে 29শে জুলাইয়ের পর থেকে বা 30শে জুলাইয়ের পর থেকে এরকমই হয়ে গেছে যে অনেকে ঘর থেকে বের হয়েছে আর ফিরে নাই, এবং যারাই বের হইতেছে এই মোটিভ নিয়ে বের হইতেছে যে আমরা নাও ফিরতে পারি। হ্যাঁ, এটাই হয়তো আমাদের লাস্ট। আমার মনে এটা ছিল যে কি হবে আজকে জানি না, ফিরতেও পারি নাও। হ্যাঁ, ফ্যামিলি থেকে অনেকে বিদায় নিয়ে, চিরবিদায় মানে শেষ বিদায় নিয়েও বের হয়েছে। তো আমরা এই জন্য হচ্ছে নামাজ পড়ে প্রত্যেকে বের হয়েছি। আর নামাজ পড়তে গিয়ে আমাদের একটু লেট হয়ে গেছে, আমাদের সাথে যারা যাওয়ার কথা ছিল ওরা চলে গেছে, আর আমরা তখনও ছিলাম আর কি, মানে বাসাতেই ছিলাম। তো আমরা হচ্ছে নামাজ টামাজ শেষ করে তারপর বের হয়েছি। বাট আমরা যেহেতু ওদের সাথে সাথে থাকতে পারি নাই, আমরা অল্প কয়েকজন ছিলাম। তা আমরা হচ্ছে মেইন রোড দিয়ে না ঢুকে কারওয়ান বাজারের রোড দিয়ে পিছন দিক দিয়ে ঘুরে গলির রোড টোড হয়ে তারপর হচ্ছে ইয়ে করছি। আর আমার মনে আছে এখনো ওই সময় হচ্ছে নিজের সব আন্দোলনের ছবি প্রাইভেট ফোল্ডারে ঢুকাইছি। তারপর ছবি হিসাবে হাসিনার ছবি, শেখ মুজিবের ছবি, এগুলো হচ্ছে ডাউনলোড করে রেখে দিছি, যাতে অ্যাটলিস্ট বুঝানো যে না আমরা হচ্ছে মানে তোমাদেরই লোক, ঝামেলায় পড়তে না হয়। হুম। তো তারপর আমরা ওইখানে গেলাম বাংলা মোটরের দিকে। তো বাংলা মোটরে যাওয়ার পর দেখি পিজি হাসপাতালের ওইখানে হচ্ছে আগুন লাগিয়ে দিছে, ওইদিকে বার্ডের ওইদিকে। আমরা আর ঢুকতে পারতেছি না। তো যেহেতু ঢুকতে পারতেছি না, ওইদিকে অনেক বেশি ক্যাওয়াস হইতেছে, আমরা আরও অন্য রোড দিয়ে যাওয়ার ট্রাই করতেছিলাম, মগবাজারের রোডটা দিয়ে। ওই দিক দিয়েও হচ্ছে যাওয়া যাচ্ছিল না। তো বাংলা মোটরটা জাস্ট হচ্ছে পুলিশ বক্স আছে একটা, ওইটা ক্রস করতে যাব, ওই টাইমে হচ্ছে দেখি মানে অনেকগুলা হচ্ছে অস্ত্র শস্ত্র নিয়ে, তারপর হচ্ছে রামদা, হকি স্টিক, এগুলা নিয়ে হচ্ছে ধাওয়া করতেছে। তো আমি এবং আমার একজন ভাই, সিনিয়র ভাই বা বন্ধুর মতোই, উসমান ভাই, ওনাকে নিয়ে আমরা দুজন চলে গেছি একদিকে, আর আমার ফ্রেন্ড সাকিব ও হচ্ছে চলে গেছে অন্যদিকে। তো ওকে আমি দেখতেছি যে ও যাইতেছে, কিন্তু আমি যে এত চিল্লাচিল্লির মধ্যে ওকে ডাকতেছি, ও ডাক শুনতেছে না, পিছনেও তাকাইতেছে না। আর এটা মানে ওই সময় সম্ভবও ছিল না যে ওকে ওইখান থেকে গিয়ে আবার হচ্ছে আনবো, ওটা সম্ভব না। আমরা হচ্ছে চলে গেছি একদিকে, ও চলে গেছে আরেক দিকে। তো কিছু দূর যাওয়ার পর ওরা হচ্ছে কল দিলাম যে ও কোথায় আছে। ও বলতেছে যে ও একটা মানে বাসার নিচে হচ্ছে সেফলি আশ্রয় নিছে, আমরা নিছি হচ্ছে অন্য একটা বাসায়। আচ্ছা ঠিক আছে, বাসার নিচে আমরা একটু হলাম, টেনশন ফ্রি হলাম। যাওয়ার পর তখন আমরা হচ্ছে চিন্তা করছি যে আমরা বের হয়ে ওকে নিয়ে তারপর আমরা মগবাজার রোড দিয়ে হয়ে ওই ইয়েতে যাব, শহীদ মিনারে যাব। কিছুক্ষণ পর ও কল দিয়ে বলতেছে যে আমার এদিকে তো অবস্থা খুব খারাপ, আমি বাইরে আর থাকতে পারি নাই, আমি বাসার ভিতরে চলে গেছি, একজনের বাসার ভিতরে চলে গেছি। তো আমরা বললাম আচ্ছা ঠিক আছে, তাহলে তুই থাক, আমরা যদি কোনোভাবে আসতে পারি তোকে নিয়ে যাব, আর নয়তো তুই যদি বের হইতে পারিস আমরা এই জায়গায় আছি, তুই চলে আসিস। তো এরকম করে অনেকক্ষণ আমরা ওইখানে দাঁড়ায় ছিলাম, মানে একটু বের হই, তারপর আবার দেখি ধাওয়া করতেছে, আবার বাসার ভিতরে ঢুকি বা গ্যারেজের ভিতরে ঢুকি বা আশেপাশে কোনো দোকান পাইলে ঢুকি, এভাবে করে একটু একটু আগাইতেছিলাম, আর একটু ধাওয়া পেলে হচ্ছে ভিতরে ঢুকে যেতাম আর কি। এমন করে প্রায় 1 ঘন্টার মতো কাটলো। পরে আমার ফ্রেন্ড সাকিবকে কল দিলাম, ও তখনও হচ্ছে ওইখানে আটকে আছে। ওরে বলতেছি যে বের হওয়ার ট্রাই কর, পরে ও বললো যে না, বাইরের অবস্থা খুবই খারাপ, বাইরে। ও হচ্ছে মানে মেইন পয়েন্টটার মধ্যেই আশ্রয় নিয়েছিল আর কি, আমরা তো একটু দূরে চলে গেছিলাম, ও ছিল ওই মেইন পয়েন্টটার মধ্যে। ওইখানে অবস্থা আসলেই খারাপ ছিল, চারদিক দিয়ে রামদা টামদা নিয়ে মানে ঘোরাঘুরি করতেছিল, কাউকে স্টুডেন্ট কাউকে কিংবা অপরিচিত কাউকে পাইলেই ওকে অ্যাটাক করতেছে। আমরা পরে ওরে কল দিলাম, আচ্ছা ঠিক আছে, তুই যখনই পারিস তুই কোনো রকম বের হওয়ার ট্রাই কর, আমরা তোকে এখান থেকে নিয়ে যাব, না নিয়ে তো আমরা যাব না। তো বলতেছে না, আমি কোনোভাবে বের হইতে পারতেছি না, এভাবে হচ্ছে 2-3-4 ঘন্টা পার হয়ে যাইতেছে। তো আমরা পরে চিন্তা করলাম আচ্ছা ঠিক আছে, আমরা হচ্ছে তাহলে বাসার দিকে মুভ করি, আর ওইখানে তুই যার বাসায় আশ্রয় নিছস ওনাকে জাস্ট একটু বলিস তোকে অন্য একটা বাই রুট দিয়ে তোকে হচ্ছে গলির রুট দিয়ে পৌঁছায় দিতে।
তো ও বলতেছে যে না, বাসার যিনি আশ্রয় নিছে উনি হচ্ছে কিছুটা আওয়ামী লীগ ঘরানার। ও এটা কিভাবে বুঝছে যে উনি নিজ থেকে হচ্ছে ওকে বলতেছিল যে এখানে তো অনেক হচ্ছে আওয়ামী লীগের কর্মী আছে, আমরা এই পুরা কমিউনিটিটাই হচ্ছে আওয়ামী সাপোর্টার, তো তুমি যদি কোনোভাবে বের হও তোমাকে ইয়ে করে ফেলবে। অ্যান্ড ওই লোকটা ভালো ছিল, মানে মানসিকতার দিক থেকে একটু ভালো ছিল, এই জন্য হয়তো ওকে আশ্রয় দিছে। And প্রথমে ওকে হচ্ছে একটা মানে গোডাউন টাইপের জায়গায় থাকতে দিছিল আর কি। তখন কিন্তু অলরেডি রাত হয়ে গেছে, মানে আমি এতক্ষণ যত কাহিনীগুলো বললাম সবগুলো ছিল বিকাল থেকে সন্ধ্যার আগ পর্যন্ত। আর ওই লোক যখন আশ্রয় দিছে ওকে, ওইটা ছিল রাতের কাহিনী। মানে রাত হয়ে গেছে, ও উল্টা ভয় পাইতেছে যে এখানে সবাই আওয়ামী সাপোর্টার, ইভেন এই লোকও আওয়ামী সাপোর্টার, আমি ওনার বাসাতে আশ্রয় নিলাম, আর উনি যদি সামহাও আমাকে ধরায় দেয় তাহলে তো ও শেষ। তো ওই দিক দিয়ে এগুলো ভাবতেছে। আমরা তখন বাসায় ওকে কল দিলাম, কল দেওয়ার পর ও মানে কান্না করে দিছে যে দোস্ত আমাকে হচ্ছে কোনোভাবে বাঁচা এখান থেকে, আমি এমন একটা জায়গায় পড়ছি এখান থেকে আমি নাও বেঁচে ফিরতে পারি, আমার বাঁচা। তো ওর আম্মা তখন জানতো না এটা যে ও হচ্ছে আন্দোলনে এখানে গিয়ে আটকে পড়ে আছে। তো এরপরে আমি হচ্ছে ফেসবুকে পোস্ট দিলাম যে এই এরিয়াতে কেউ আছে কি না এরকম। তো আমার মানে উসমান ভাই যিনি, উনি বললো যে এভাবে পোস্ট দেওয়াটা নিরাপদ না, কজ এক্সাক্ট লোকেশনটা জেনে আরও বেশি ক্ষতি করতে পারে। তাই আমি সাথে সাথে পোস্ট ডিলিট করে দিলাম। তো ওকে আবার কল দিলাম, ও বলতেছে যে আমি হচ্ছে আমার আইডি কার্ড, যেটা স্টুডেন্ট আইডি কার্ড, ওইটা ফেলে দিছি, কারণ স্টুডেন্ট আইডি কার্ড দেখলে, স্টুডেন্ট দেখলে যদি আরও বেশি অ্যাটাক করে, ওইটাও ফেলে দিছে। তারপর ওর হচ্ছে লাইভ লোকেশন শেয়ার করতেছিল রেগুলারলি। এবং আমি যখন ওকে কল দিছি রাতে, আবার ও বলতেছে যে আমার এখানে হেলিকপ্টার থেকে গুলি করা হইতেছে। বাংলা মোটরে তখন হেলিকপ্টার থেকে আসলেই গুলি করা হয়েছিল, এবং স্নাইপার দিয়ে, আমরা যখন বিকালে ছিলাম, আমরা যখন মুভ করতেছিলাম তখন স্নাইপার দিয়ে একজনকে ডিরেক্ট এখানে গুলি করা হয়েছে, এবং ওনার মগজের যে সাদা অংশটা, ঘিলুটা, ওইটা হচ্ছে রাস্তায় ছিটকে পড়ে গেছে। হ্যাঁ, আপনি নিজে এটা প্রত্যক্ষ করে না আমি নিজে ছিলাম না, আমি 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 হচ্ছে সামনে ছিলাম, আর পিছনে হচ্ছে ঘটনাটা ঘটছে আর কি। হ্যাঁ, বাংলা মোটরে ওই মানে ওই যে মোড়টা, বাংলা মোটরের মেইন পয়েন্টটা, ওই হ্যাঁ হ্যাঁ ওইখানেই। তো এটা দেখে তো, এটা হচ্ছে বিকালের ঘটনা, এটা দেখেই আর পরে হচ্ছে আমরা মোটামুটি একটু দৌড়ে নিরাপদে যাওয়ার ট্রাই করতেছিলাম। আর রাতে হচ্ছে আমার ফ্রেন্ড তখন ওই বাসাতেই আটকা, আমরা কোনোভাবেই ওকে আনতে পারতেছি না, আমরাও যাইতে পারতেছি না, ও বের হইতে পারতেছে না। পুরা রাত ও ওইখানে ছিল, একটা মানে খুবই বাজে অবস্থা যে ও ওইখান থেকে আর বের হইতে পারবে কিনা, বা বের হইলেও ওর কোনো ধরনের প্রবলেম হবে কিনা, এরকম করে রাত মানে আমাদের তো তখন ঘুম নাই। এক এক হচ্ছে সারা বাংলাদেশের অবস্থা খারাপ, তার মধ্যে আমাদের ক্লোজ ফ্রেন্ড ওইখানে আটকা পড়া। এবং আমি ভাবতেছিলাম ও যদি সামহাও কোনো ছোট একটা অঘটনও হয়, তাহলে আমি ওর আম্মাকে কি জবাব দিব, কারণ ওর আম্মা হচ্ছে ফার্স্টেই আমাকে জিজ্ঞেস করবে যে এরকমটা কিভাবে হলো। তো অনেক কিছু ভাবতেছি তখন। এর মধ্যে আবার ঘোষণা হয়ে গেছে যে হচ্ছে লং মার্চের জন্য 6 তারিখে নয় 5 তারিখে হচ্ছে লং মার্চ হবে। মানুষজন আসা ট্রাই করতেছে বিভিন্ন গ্রাম অঞ্চল থেকে। তো সব কিছুই হইতেছে, অ্যান্ড আমারও ঘুম হইতেছে না, আমাদের চারপাশের কারোরই ঘুম হইতেছে না যে আমাদের ফ্রেন্ড আটকা পড়ে আছে, ও বেঁচে আসবে কিনা এটাও আমরা জানি না। এরপর উসমান ভাই যিনি, উনি একটা ইন্টারেস্টিং কাহিনী করছে। ওনার কিছু ছাত্রলীগের সাথে পরিচয় ছিল, জাস্ট হচ্ছে কি বলে উঠা বসা থেকে পরিচয় আর কি। তো উনি বলছে যে ওদেরকে কল দিলে এক্সাক্ট ইনফরমেশনটা পাবো যে কোন দিকে রাস্তা খালি অ্যান্ড কোন দিকে ওরা নাই। তো উনি ওইদিকে কল দিয়ে ইয়ের দিক থেকে, ওই যে ফার্ম গেট, তখন 2টা জায়গায় ব্লক করা ছিল, ফার্ম গেট দিয়ে যে কারণ বাজার যাবে 2টা জায়গা ব্লক করা ছিল। তো উনি গিয়ে দেখে যে বিশাল বড় রামদা নিয়ে দাঁড়ানো, ছাত্রলীগের পোলাপান বা পুলিশ সহ দাঁড়ানো। উনি আরেক রোড দিয়ে যাওয়ার ট্রাই করছে, ওই দিক দিয়েও দাঁড়ানো, মানে আমার ফ্রেন্ড সাকিবকে আনতে যাবে আর কি। যেহেতু দাঁড়ানো, উনি হচ্ছে ব্যাক চলে আসছে, ব্যাক চলে কোনোভাবে পসিবল না। পরে আমরা ডিসাইড করলাম যে ও হচ্ছে রাতটা ওইখানেই কাটাক, আমরা সামহাও যদি কোনোভাবে পারি ফজরের নামাজ পড়ে পড়ে হচ্ছে ওকে আনতে যাব ওইখান থেকে। তো আমার ওই যে উসমান ভাই বললাম, উনি আগে থেকে কল দিয়ে রাখছে যে ওইখান থেকে ওইদিকে কেউ কি আটকে রাখছে কিনা রাস্তাঘাট, বা ওইদিকের পরিস্থিতি কি। তারপর যখন শুনছে যে ফজরের পর তেমন একটা ইয়ে নাই, উনি হচ্ছে পরে গিয়ে ওইখান থেকে ওকে উদ্ধার করছে। আর ওই বাড়িওয়ালা যিনি, উনি হচ্ছে একটু আগাই দিচ্ছে, অ্যান্ড বাড়িওয়ালাকে ওইটার জন্য পরবর্তীতে অ্যাটাক করা হয়েছে যে উনি যে এখানে আমার ফ্রেন্ডকে আশ্রয় দিচ্ছে এই রিজনের কারণে, বা আরও হয়তো অনেকজনকে আশ্রয় দিছিল,
তো এই রিজনের কারণে ওনার উপরও পরবর্তীতে অ্যাটাক করা হয়েছে। হ্যাঁ, এলাকার আওয়ামী সাপোর্টার সহ যারা আছে আর কি। তো এটা ছিল খুবই একটা হরিবল ঘটনা যে একটা ফ্রেন্ড এখানে আটকে পড়ে আছে অ্যান্ড ও হচ্ছে আমাদেরকে কল দিয়ে বলতেছে যে কান্নাকাটি করতেছে, বলতেছে যে বেঁচে ফিরবো কিনা এটা জানি না। তো এটা এটা আসলে মানে জুলাইয়ের দিনগুলো হচ্ছে একদম গোস বাম্পের মতো, যে আমরা যখন কাছ থেকে দেখি যে একটা মানুষকে হচ্ছে স্নাইপার শট দিয়ে মগজের গুলি ফেলে দেওয়া, মানে মগজের যে সাদা অংশ ওইটা মাটিতে পড়ে গেছে, তারপর হাতে গুলি, হাতে আমি আমি এটা আমার চাক্ষুষ, একজনকে হাতে হচ্ছে রামদা দিয়ে কোপ দিছে, ওনার এদিক থেকে রক্ত বের হইতেছে ফিনকি দিয়ে, অথচ উনি হচ্ছে গামছা দিয়ে এভাবে চেপে ধরেই আবার হচ্ছে দৌড়াইতেছে আন্দোলনের জন্য। তো এই জিনিসগুলো আসলে চোখে যারা দেখছে ওরা মনে হয় না কোনোদিন ভুলবে, জুলাই আন্দোলনকে কোনোদিন ভুলতে পারবে। লাইক আ ট্রমা। ট্রমা বলা যায় কিংবা ইন্সপিরেশন বলা যায়। এই যে গতকালকে অনেকজনকে হচ্ছে পিটানো হলো, গুলি করা হলো, অ্যান্ড আমরা দেখছি যে একটা মাদ্রাসার ছেলে যে ওকে হচ্ছে অনেক অনেক জোরে জোরে অনেকগুলো পুলিশ 10-12 জন পুলিশ হলে মারতেছিল, বাট ও হচ্ছে এইভাবেই জাস্ট দাঁড়ায় ছিল। হ্যাঁ, আমার একটা পরিচিত আপুকে দেখছিলাম যে গরম পানি ছুটছিল, ইট মারছে, তো উনি হচ্ছে প্লাকার্ড নিয়ে দাঁড়াইছিল আরো সামনে আগায় গেছে। হ্যাঁ এক্স্যাক্টলি, এটা কিভাবে হয়েছে, এটা কিন্তু একদিনেই হয় না। এক্স্যাক্টলি, এই স্পিরিটটা আসছে ওই জুলাই থেকে, যে মানুষগুলো দেখছে যে একটা মানুষকে গুলি করা হয়েছে, কোপ দেওয়া হয়েছে, তারপরও সে আন্দোলন করতেছে, ওই স্পিরিটটা এখনো পর্যন্ত আছে। এবং এটার কারণেই এখনো হচ্ছে আমরা এই জিনিসগুলো দেখতেছি যে মানুষজন মানে এখনো বুক পেতে দাঁড়ায়, এখনো হচ্ছে ওদের গায়ে গুলি করলে ওরা আরো বেশি সামনে আগায় যায়। আই থিঙ্ক এই স্পিরিটটা আমাদের জাতিগতভাবে, এটা 52-তে হয়েছে, 71-এ হয়েছে, আমরা জাতিগতভাবে এটা এক্স্যাক্টলি। অ্যান্ড বাংলাদেশ হচ্ছে এমন একটা দেশ যে এখানে মানে বাংলাদেশ স্বাধীনতার ইতিহাস খুব বেশি দিন না, মানে স্বাধীন হয়েছে খুব বেশি দিন না, বাট স্বাধীনতার আগে পরে এই দেশের মধ্যে অনেকগুলো আন্দোলন হয়েছে, অনেক অনেক, মনে হয় না পৃথিবীর আর কোনো দেশে এতগুলো আন্দোলন, এতগুলো বিপ্লব এটা হয়। অ্যান্ড বাংলাদেশের মানুষের মধ্যে এটা জাতিগতভাবেই আছে। অ্যান্ড যতবার হয়েছে ততবারই ছাত্ররা এগিয়ে এসেছে। এক্স্যাক্টলি, হ্যাঁ, ছাত্রদের মাধ্যমেই হচ্ছে আন্দোলনের মানে মুভমেন্টটা শুরু, তারপর হচ্ছে আমরা যেই পালাবদল বলি, ক্ষমতার পালাবদল, সংস্কার, সবকিছু আসলে ছাত্রদের দিয়ে শুরু, তারপরেই জনগণ সম্পৃক্ত হওয়া আর কি। ছাত্রদেরকে সাহায্য করতে পরে জনগণ এগিয়ে এসেছে। শেষের দিকে দেখছিলাম জনগণ, আমিও আন্দোলনে ছিলাম সামনে থেকে, তো তারা হচ্ছে দোকানদারে যে অনেক সময় যেখানে 5 টাকা কম রাখতে চায় না, রিক্সাওয়ালারা তারা বলতেছে মামা আসেন ফ্রিতে নিয়ে যাব। হ্যাঁ, ফ্রি, আমি বলি তাহলে, এটা আমার মনে পড়ছে, আমি রিক্সা দিয়ে যাইতেছিলাম, রিক্সা ভাড়া মনে হয় কত আমার এক্সাক্ট মনে নাই, 150 টাকা বা 120 টাকা এরকম ছিল। তা আমি আন্দোলনে হচ্ছে আসা যাওয়ার পর, মানে আসা যাওয়ার মধ্যে আমার ব্যালেন্স ছিল বিকাশে, বাট আমার ইয়েতে ছিল না আর কি, এই মানি ব্যাগে টাকা ছিল না। তো আমি ওনাকে দেওয়ার পর উনি বুঝতে পারছে হয়তো যে আমি আন্দোলন করে আসছি, উনি আমাকে জিজ্ঞেস করতেছিল কোথা থেকে আসছেন। আমি বললাম যে মামা ওই তো ছাত্রদের আন্দোলন হচ্ছে ওইখান থেকে আসছে। আমি বলছি আচ্ছা ঠিক আছে মামা, যেটা আছে এটাই দেন, আর বেশি দেওয়া লাগবে না, বাকিটা হচ্ছে মানে আপনাদের জন্য আরো দোয়া করে দিলাম, আপনাদের আন্দোলন ইয়ে হোক। পরে আমি হচ্ছে শরবত খাইতে গেছি, তো শরবত খাওয়ার পর মামাও উনিও হচ্ছে কথায় কথায় আন্দোলনের কথা উঠার পর বুঝতে পারছে যে ইয়ে হইতেছে, মানে আমি আন্দোলন থেকে আসছি। 1 গ্লাস শরবত খাওয়ার পর উনি আরেক গ্লাস দিয়ে বলতেছে মামা এটা হচ্ছে ওই যে আপনি আন্দোলন করছেন, এই আন্দোলনের জন্য আপনার এগুলো আমাদের অনুপ্রেরণা ছিল, আমাদেরকে আরো হেল্প করছে। এই যে দেখছিলাম হচ্ছে পেয়ারাওয়ালারা পেয়ারা দিয়ে দিচ্ছে, মামা খান, কোনো টাকা দেওয়া লাগবে না, সবার জন্য ফ্রি, ঝালমুড়ি, হোটেলের তারা সিঙ্গারা, পানি সব দিয়ে যাচ্ছে। মানে দেখতেছি কেস ভর্তি করে পানির বোতল আসছে, কোত্থেকে আসছে কারণ কেউ তো পে করে নাই, মামারা হচ্ছে দিচ্ছে, আমরা আন্দোলন করতেছি এই জন্য। অ্যান্ড ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে আমাদের মেসেজ যিনি খালা আছে উনি পর্যন্ত আন্দোলনে গেছে। তো এটা আমরা বুঝতে পারছি যে আসলে আন্দোলনটা আসলে কতভাবে ছড়াইছে, যে একটা মানে প্রান্তিক পর্যায়ের মানুষ যিনি এগুলো বুঝেই না, যার কিছু যায় আসে না। হ্যাঁ হ্যাঁ, এটাতে কোনো কিছু যায় আসে না, ওনার না ছেলে মেয়ে সরকারি চাকরি করবে, না ওনার ওই ধরনের মানে কোনো চাহিদা আছে, তারপরও গেছে। আন্দোলনটা শুরু হয়েছিল কোটা দিয়ে, কিন্তু পরবর্তীতে এটা হচ্ছে বাংলাদেশের সর্বস্তরের মানুষের আন্দোলন হয়ে গিয়েছিল। এটা হচ্ছে তখন স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন ছিল, যে এত বছর ধরে আমাদের শোষণ করে আসছে, এটার বিরুদ্ধে হচ্ছে আন্দোলন ছিল। ভাইয়া, জুলাইয়ে আপনার চোখের সামনে হচ্ছে বিভিন্ন জিনিস দেখেছেন, তো এমন কোনো নৃশংস ঘটনা বা হত্যাকাণ্ড আপনি দেখেছেন, যদি শেয়ার করতেন। একটা হচ্ছে বাংলা মোটরের কথা যেটা বললাম, বাংলা মোটরে হচ্ছে গুলি করা হয়েছে ওনার মাথায়, অ্যান্ড উনি
মানে ওনার মগজের অংশটা রাস্তায় পড়ে গেছে, এটা খুবই মানে ট্রমাটাইজিং ছিল। তারপর আমি ওই সময় বাংলা মোটরেই ছিলাম, এটা একটা। তারপর হচ্ছে ওই যে বললাম হাতে কোপ দেওয়া হয়েছে, উনি এই কাটা অংশ নিয়ে হচ্ছে দৌড়াইতেছে গামছা দিয়ে। তারপর আরেকটা ছিল আমার চোখের সামনেই কিছু ফিমেল স্টুডেন্ট ছিল, ওরা খুব কম বয়সী, এবং কিছু মহিলা ছিল, ওনারা বোরকা পরা ছিল। তো ছাত্রলীগের পোলাপান ছিল এবং হচ্ছে পুলিশও ছিল, পুলিশ ওদেরকে সাপোর্ট দিচ্ছিল। ওরা গিয়ে কি করছে, মহিলাদেরকে এলোপাথারি মারা শুরু করছে। অ্যান্ড মহিলারা হচ্ছে পড়ে গেছে মারের কারণে। পুলিশের লোকজন এবং ছাত্রলীগ, এই যে মহিলারা পড়ে গেছে, ওদেরকে বোর্ড দিয়ে এসে লাথি দিতেছিল এবং ওদেরকে হচ্ছে মানে কোনো রকম উঠার সুযোগ না দিয়ে ওদেরকে হচ্ছে পিটাইতেছিল অনেক। অ্যান্ড মহিলাগুলো হচ্ছে চিৎকার করতেছিল। হ্যাঁ, তো ওই সময় আসলে মনে হইতেছিল যে আমি চোখের সামনে থেকে এই ধরনের সিচুয়েশন দেখতেছি, বাট কিছু করতে পারতেছি না। এটা এটা খুবই আমার জন্য খুবই ট্রমাটাইজিং ছিল। এবং আরেকটা সিন ছিল এরকম যে আমরা যাইতেছি সবাই, ওই তখন হচ্ছে রাবার বুলেট মারা হয়েছিল আর কি। তো রাবার বুলেট তো হচ্ছে মানে প্রথম দিকে রাবার বুলেট গায়ে লাগলে মনে হয় না যে কিছু গায়ে লাগছে, হ্যাঁ, বাট একটু পর থেকে বুঝা শুরু হয়, জ্বালাপোড়া শুরু হয় এক্স্যাক্টলি। তো রাবার বুলেটের বিষয়টা কি, রাবার বুলেট হচ্ছে মানে ওইটাগুলোকে ছড়া বুলেটের মতো বলে, ওইগুলো হচ্ছে যদি গায়ে লাগে মানে ছোড়া হয়, তখন ওইগুলো ওই ছোট ছোট বলের মতো, স্প্রিংয়ের বলের মতো সারা শরীরে ছিটায় পড়ে আর কি। তো মানে একটা একটা ছেলের মারা হয়েছে, ওর হচ্ছে সারা পিঠে এরকম ছোপ 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 করে হচ্ছে ইয়ে হয়েছে, গুলিগুলো ছুড়ে গেছে এবং মানে একটু একটু করে রক্ত বের হইতেছিল। তো ও হচ্ছে বুঝতে পারতেছিল না যে ওর গায়ে গুলি লাগা হয়েছে। ও মনে প্রথম দিকে ওইভাবে আন্দোলন ইয়ে করতেছিল। তো ওর যে শার্টটা হচ্ছে একটু হোয়াইট টাইপের ছিল, ওর যে রক্তগুলো ওইগুলো হচ্ছে বোঝা যেতেছিল যে ছুপ ছুপ। তো পিছন থেকে বলতেছিল, একজন বলতেছিল, ভাই আপনার কি গুলি লাগছে নাকি? তো পরে হচ্ছে ওকে যখন এইভাবে ধরছে, ওর হচ্ছে রক্তগুলো হচ্ছে ইয়ে হয়েছে, তখন দেখতে পাইছে এবং বুঝতে পারছে ওর গায়ে গুলি লাগছে। তো জিনিসগুলো এরকম ছিল আর কি, যে একটা মানুষের গায়ে গুলি লাগতেছে, একটা মানুষের গায়ে কোপ লাগতেছে, একটা মহিলাকে হচ্ছে পিটাইতেছে মেরে, মানে রাস্তায় ফেলে। এই জিনিসগুলো প্রত্যক্ষ ছিল, এইগুলোই আমাকে অনেক বেশি জুলাই সম্পর্কে এখনো গোজ বাম্প দেয়, অনেক বেশি ট্রমাটাইজড করে আর কি। আর ভাইয়া হচ্ছে যে যখন বাংলা ব্লকের ছিল, ইন্টারনেট অফ ছিল, তখনকার দিনগুলো কিরকম ছিল? And তখন কি হচ্ছে আপনি যেখানে থাকতেন ওখানে থাকতে প্রবলেম হয়েছিল? আমি আমি না, তখন প্রবলেম হয় নাই, কারণ তখন ওইভাবে হয়তো সার্ভিলেন্সের লোক কিংবা যারা হচ্ছে ইয়ে করে আর কি, ট্র্যাক করে ওই জিনিসগুলো হয়তো তখন করে নাই। বাট তখন আমার মনে আছে যে আমি হচ্ছে যেই ধরনের ইনফরমেশন কালেক্ট করতাম, ইনফরমেশনগুলো বিভিন্ন জায়গা থেকে, সাভার থেকে, তারপর ঢাকার বাইরে থেকে, টাঙ্গাইল থেকে, বিভিন্ন জায়গা থেকে আমাকে ইনফরমেশন দিত আর কি। আমি আপডেট রাখতাম, আপডেটগুলো আসতো হচ্ছে, তখন তো হচ্ছে ইন্টারনেট ছিল না, তারপর কোনো কিছুই ছিল না, তখন আপডেটগুলো আসতো মেসেজের মাধ্যমে, মোবাইলের মেসেজের মাধ্যমে। আর তখন আমরা বাটন ফোন ইউজ করতাম, এবং কলের মাধ্যমে কোনো কিছু করা তখন একটু টাফ ছিল, কারণ কল কিন্তু রেকর্ড করা যায়, হ্যাঁ, ট্র্যাক করা হচ্ছিল। তো ওইগুলো একটু অ্যাভয়েড করতাম, মেসেজের মাধ্যমেই তখন ইনফরমেশন গ্যাদার করা হতো। আর হ্যাঁ, তো জুলাই পরবর্তীতেও আমরা দেখেছি আপনি অনেক কিছুর সম্মুখীন হয়েছেন। তো আপনার সেই জুলাইয়ের পরবর্তী সময়ে 5ই আগস্টের পর এটা তখনও কিন্তু ছাত্রলীগ কিংবা আওয়ামী লীগ যারা আছে ওরা তখনও দেশ থেকে ওইভাবে পালায় নাই, এবং তখনও ওদের মধ্যে একটা ক্ষোভ ছিল, রাগ ছিল, অনেক অস্ত্র হচ্ছে চুরি হয়েছে, অনেক কিছুই ছিল, ইকুইপমেন্ট ওদের কাছে, এবং একটা রাগ ছিল যে যদি পালাইতে হয় তাহলে যারা আমাদের বিরুদ্ধে আন্দোলন করছে ওদেরকে মেরে কিংবা ওদেরকে একটা অ্যাটাক করে তারপর হচ্ছে পালাবো। তো আমি তখন অনলাইনে অনেক বেশি লেখালেখি যেহেতু করতাম, অ্যান্ড আমি যেইখানে থাকি ওইখানে চারপাশে হচ্ছে পুরা আওয়ামী লীগ এবং ছাত্রলীগের ঘাঁটি বলা চলে। তো ওদের এক্স্যাক্টলি নজরে পড়ে গেছিলাম, অ্যান্ড নজরের কারণে আমি হচ্ছে মানে ভার্সিটিতে আসা যাওয়া করা কিংবা আমি যেই রোডে আসা যাওয়া করি ওই সবগুলো জিনিস ওদের চিনা জানা। তো ওইভাবেই হচ্ছে আমাকে ইয়ে করার জন্য আমাকে সামহাও হয় ওদের মোটিভ ছিল আমাকে মেরে ফেলবে, নয়তো আঘাত করবে, নয়তো কোনো একটা অঙ্গহানি করবে, এই মোটিভ থেকে হচ্ছে আমাকে অ্যাটাক করা আর কি। হ্যাঁ, অ্যান্ড আল্লাহর অশেষ রহমত নিশ্চয়ই আছে, নয়তো আসলে ওই ধরনের অ্যাটাক থেকে বেঁচে ফেরা কিংবা কাউকে ফলো করে অ্যাটাক করা মানে কিন্তু একটা দীর্ঘমেয়াদী প্ল্যান নিয়ে অ্যাটাক করা।
সো ওই অ্যাটাক থেকে বেঁচে ফেরা এটা আল্লাহর অশেষ রহমতের কারণেই। তো এটা হচ্ছে আগস্টের পরবর্তীতে, আগস্টের কত 1.5-2 মাস পর হয়তো। এবং তখনই আমি হচ্ছে জিডি করার প্ল্যান নেই, অ্যান্ড তখন জিডিও করি। তো এই তো মানে মনে হচ্ছিল যে ওদের ভিতরে যে ক্ষোভ আছে, যে রাগ আছে, ওরা হচ্ছে আমরা যারা আন্দোলনে ছিলাম ওদেরকে মেরে তারপর ওরা ক্ষোভটা মেটাবে। হ্যাঁ হ্যাঁ, এক্স্যাক্টলি, শোধ নেবে। আপনি তো হচ্ছে জুলাই নিয়ে একটা বই লিখেছেন, রক্তঝরা জুলাই নামে। তো এটা প্রকাশ করতে কি কোনো বাধার সম্মুখীন হয়েছেন? উপর মহল থেকে কোনো চাপ এসেছিল? চাপ বলতে এটাতে আমি কিছু জিনিস হচ্ছে, যেমন আমি এটা ফ্র্যাঙ্কলি বলি, জুলাই আন্দোলনে এমন অনেক প্রত্যক্ষদর্শী আছে, বিশেষ করে হচ্ছে আমাদের এরিয়াতে, স্পেশালি শাহবাগ কিংবা শাহবাগের পুরা যে সার্কেলটা আছে ওই 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 এরিয়াতে, এবং অন্যান্য যে সকল এরিয়া, ওই এরিয়াতে যারাই প্রত্যক্ষদর্শী ছিল তারা এটা স্বীকার করছে যে এই সব পুলিশ, আমাদের দেশীয় যে পুলিশ, এই দেশীয় ঘরানার পুলিশের বাইরেও এমন কিছু লোক ছিল, বা পুলিশের পোশাকে এমন কিছু ছিল যারা আমাদের দেশীয় লোকদের মতো না। তো তাদেরই ভাষ্যমতে, তাদেরই হচ্ছে কি বলে, তাদের চাক্ষুষ মতে ওরা মনে করতেছিল যে এগুলো আমাদের দেশের না, এগুলো হয়তো বাইরের। হ্যাঁ, এবং এটা কিন্তু বুঝা যায়, আমাদের দেশীয় লোক আমরা দেখলে বুঝি, কথার টোন শুনলে আমরা বুঝি। তো ওরা বলতেছিল যেহেতু দেশের না, তো হয়তো আমাদের পার্শ্ববর্তী দেশের হতে পারে। তো ওদের প্রেফারেন্সগুলো টেনেই আমি হচ্ছে পুরো জিনিসটা উল্লেখ করছি যে শুধু দেশীয় পুলিশই ছিল না, হ্যাঁ, আমাদের পার্শ্ববর্তী দেশের লোকজনও থাকতে পারে যারা অ্যাগ্রেসিভলি অনেক মানুষ মারছে। এবং এটার রিজনটা কি হইতে পারে, আমরা একটা দেশীয় পুলিশ কিন্তু একটা দেশের মানুষকে মারতে একটু হলেও মানে দ্বিধাবোধ কাজ করতে পারে, একটু মায়ামমতা কাজ করতে পারে। তো ওই জন্য হয়তো দেশের বাইরে থেকে অনেককে আনা হয়েছে, যারা হচ্ছে হ্যাঁ স্পেশাল ট্রেনে, যারা হয়তো দেশের মানুষকে মারতে দ্বিধাবোধ করবে না, কারণ তারা তো আমাদের দেশের না, তারা হচ্ছে নির্বিঘ্নে মানুষ মারতে পারবে। তো এই জিনিসগুলো আমি হচ্ছে একদম পয়েন্ট বাই পয়েন্ট রেফারেন্স সব কিছু উল্লেখ করতেছিলাম। অ্যান্ড এই জিনিসটা আমার বইয়ে মানে প্রকাশ করার সময় এই জিনিসটা হয়তো ওনারা এটা ভালোভাবে নেয় নাই, অ্যান্ড আমাকে এই জিনিসটা বাদ দিতেও বলা হয়েছে। হ্যাঁ, যে এই জিনিসটা যাতে আমি ইনক্লুড না করলে হয়তো বেটার হয়, এইভাবে বলা হয়েছে। তো আমি ফার্স্টে মানে এটার জন্য আমার বইটা পাবলিশ করা অনেক লেট হয়েছে। হ্যাঁ, তো আমি ফার্স্টে ভাবছি হয়তো মানে বাদ দিতেই হবে। তো পরে হচ্ছে সামহাও এটাকে ম্যানেজ করা গেছে, অ্যান্ড আমি হয়তো জিনিসগুলোকে অন্যভাবে লিখছি, ফার্স্টে যেভাবে লিখছিলাম ওইভাবে না লিখে অন্যভাবে লিখছি। অ্যান্ড আমি ওই জিনিসগুলোকে বাদ দিইনি, পুরোপুরি বাদ দেইনি, কারণ এটা তো মানুষেরই ঘটনা এবং মানুষজনের দেখা ঘটনা, চাক্ষুষ ঘটনা, এটাকে যদি আমি বাদ দিয়ে দিই তাহলে একটা মানে হ্যাঁ সত্যকে মুছে ফেলা হবে। অ্যান্ড এই জিনিসটা আমি জেনে যদি করি তাহলে আমি নিজে ইতিহাস বিকৃত করে ফেললাম। হ্যাঁ, তো এই জন্য আমি এই জিনিসটা করতে চাই নাই, এবং এই জিনিসটার জন্যই আমার বাধা ফেস করতে হয়েছে, বই পাবলিশ দেরি হয়েছে, আর অনেক কিছু ঘটছে আর কি।